শেষ চৈত্রের ঘ্রাণ, লেখিকা নূরজাহান আক্তার আলো, পর্ব 63। স্যার, স্যার উঠুন, সকালে মেডিসিন আছে, টাইম টু টাইম মেডিসিন নিতে হবে। স্যার, স্যার রুমে আছেন, ঘুমাবেন আর একটু? ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো? মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরও বাড়বে। গতরাতে জ্বর টর আর এসেছিল? এখন কি একটু বেটার ফিল করছেন, নাকি ডাক্তারমণিকে ডাকবো? বন্ধ দরজায় নক করতে করতে কথাগুলো বলছিল বুড়াক, কিন্তু যাকে বলছে তার কোনো সাড়া শব্দ নেই। সাড়া শব্দ না পেয়েও হাল ছাড়ল না সে, বরং পুনরায় নক করতে লাগলো। কেন জানি এবার সন্দেহ হলো, তাই দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে কাউকে না দেখে তড়িৎ বেডরুম, ওয়াশরুম, বেলকনিতে খুঁজে পকেট থেকে ফোন বের করতেই নজর বিঁধল সেন্টার টেবিলের ওপরে কলম দিয়ে চাপা দেওয়া কাগজের দিকে। সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখল, দেশের বাহিরে যাচ্ছি, ক্ষতিপূরণের হিসাব বুঝিয়ে দিতে যেতে হচ্ছে। খুঁজিস না আমায়, পাবি না। তোকেও চিরতরে মুক্তি দিলাম, নিজের মতো করে কিয়ারাকে নিয়ে বাঁচ। শীতলকে আমি না পেলেও তোকে তো আর তোর ভালোবাসার মানুষ কিয়ারাকে পাইয়ে দিয়েছি। খুব ভালো রাখিস তাকে, ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না তাকে। আর তোদের ভাতের অভাব যেন না হয়, তাই চেক সাইন করে দিলাম। যখন যা প্রয়োজন ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে টাকা উঠিয়ে নিস। ভালো থাকিস তোরা, চিরবিদায়। পৃথিবীর পাপ, ইয়াসির খান। বুড়াক চিঠিটা পড়ে তাকালো অবহেলায় পড়ে থাকা চেকের দিকে। হাতে তুলে সাইন করা চেকটি উল্টে পাল্টে দেখল, চেকের প্রতিটি পাতায় শো করছে ইয়াসিরের সাইন। সেটা দেখে সে চেকবুকটি টুকরো টুকরো করে ফু দিয়ে উড়িয়ে গটগট শব্দে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ডন নামের কাউকে ডাকতে থাকলো উচ্চস্বরে। তার ডাক শুনে গণা দশেক ছেলেপুলে হাজির হতেই সে চিৎকার করে বলল, স্যার বেরিয়েছে কখন? কেউ আমাকে ইনফর্ম করিসনি কেন? তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল, ভাই, আপনি ভাবির লগে ছিলেন দেইখা স্যার ডাকতে দেয় নাই। আর স্যার কইছে কাছে আশেপাশের কোথাও যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। ছেলেটার কথা শুনে বুড়াক দাঁতে দাঁত চেপে কল দিতে থাকলো ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে। বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লোক নিবে বলে এসব বলে বেরিয়েছে। এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না। করবে কিভাবে? ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে, স্বপ্ন দেখে হাসছে মিটিমিটি। বাম কানের কাছে ভো ভো শব্দ শুনে মেয়েটির ঘুম ভেঙে যায়। বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিকে, তো আরেকবার পাশে ঘুমানো চ্যাংড়ার দিকে। গতকাল রাতে খুব বেশি বেয়াদবি করেছে এই চ্যাংড়া, আর মুখে কি গন্ধ! জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকে এর মতো খাচ্চর কাস্টমার দেখেনি। বেশি কিছু বললে টাকা দিবে না, আবার না বললেও সে শান্তি পাবে না। তাই মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লক নেই, তাই সে ফোন জেনারেল করে রাখলো একদম তার কানের কাছে। এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা বন্ধ হতেই পুনরায় ফোনটা বেজে উঠল নিজস্ব স্বরে। ঘুমের ঘরে কানের কাছে ফোনের রিংটোন শুনে হুড়মুড়িয়ে উঠে বসল ড্রাইভার। চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে। এরপর দিশা না পেয়ে কলটা রিসিভ করে থরবর করে বলতে লাগলো, কে? আমি নাই, কিছু নাই, আমি কিছু করি নাই। গিয়াস, স্যার কোথায়? বুড়াকের কণ্ঠস্বর শুনে গিয়াস নামের লোকটি কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখল। বুকের ভেতর এখনো ধড়ফড় করছে। মাফিয়া ড্রাইভার হয়ে পড়েছে মহা মুশকিলে। সব সময় যান হাতে নিয়ে ঘোরা লাগে। যদিও সে জানতো না এই ইয়াসির খান পাখি মারার মতো মানুষ মারে। এর মনে জানে রহম কম। গুণাক্ষরে যদি টের পেত তাহলে কখনো এই চাকরির অফার লুফে নিত না। অনেক বেশি স্যালারি দেখে আর কিছু ভাবেনি, কিন্তু কদিন যেতেই নিজ চোখে কত শত মানুষকে মারতে দেখেছে। এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মরতে হবে। কেননা চাকরির প্রথম দিন ইয়াসির তাকে বলেছিল, আমার গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা, কানে কম শুনবা, যান বন্ধক রেখে কাজে লেগে পড়ো। যান বন্ধক নিলাম যাতে 2 নাম্বারি করার আগে কলিজা কাঁপে। বুড়াকের ধমকে তার ভাবনার ছেদ ঘটল। সে গলা খাকারি দিয়ে কিছু বলার আগে বুড়াক বলল, এই শুয়োরের বাচ্চা, কথা কানে যাচ্ছে না? কখন থেকে জিজ্ঞাসা করছি স্যারকে কোথায় ড্রপ করেছিস? মুখে বাল ঢুকিয়ে রেখেছিস, জবাব দিচ্ছিস না কেন? গিয়াস এবার মিনমিন করে বলল, আমি তো স্যারকে ড্রপ করিনি, স্যার কিংবা আপনিও আমাকে বের হওয়ার কথা বলেননি তাই। বুড়াক আর কিছু শোনার অপেক্ষা করলো না, ফোন পকেটে ঢুকিয়ে হন হন করে ছেলেপুলেদের নিয়ে বেরিয়ে গেল। এরপর পরই 3টে গাড়ি বের হলো বাড়ির মেইন ফটক দিয়ে। আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি দেশ ছেড়েছে কিনা। কিয়ারা তখন জানালার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া। খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকেও সঙ্গে নিতে, কিন্তু ওদের বললেও সঙ্গে নেবে না, এ কথাও জানে সে। বরং মুখ ফুটে বললে আজকে আর খাবার জুটবে না।
ওদের যেতে দেখে সে হাত বাড়িয়ে জানালার কাছ ছুঁয়ে দেখল এই রুমের জানালা খোলা যায় না। জানটা বড্ড আনচান করে, মনে হয় কত বছর বাইরের আলো বাতাস গায়ে মাখে না, প্রাণ ভরে শ্বাস নেয়নি, কোনো মতে বেঁচে আছে। কারণ 1.5 মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে, এবং বলা বাহুল্য এক প্রকার বাধ্য হয়ে ইচ্ছের বিরুদ্ধেই বুরাক নামের লোকটিকে বিয়েও করতে হয়েছে। না চাইতেও সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার নামে কবুল পড়তে হয়েছে। বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই, ছোট বোনটাকে কতদিন দেখে না, ছুঁয়ে আদর করতে পারে না। মজার ব্যাপার হলো তার বাবা মা তার কোনো খোঁজ করেনি, কারণ বাবা মাও পাড়া প্রতিবেশী জানে সে খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মূলত এ কথাই রটানো হয়েছে তাদের পাড়ায়। রাগে দুঃখে বাবা মা মৃত ঘোষণা করেছে তাকে, জানিয়ে দিয়েছে এমন মেয়ের মুখ দেখতে চান না তারা। অথচ মূল ঘটনা অন্য কিছু। চাঁদ রাতের দিন, অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহেদি পড়ার জন্য সে শীতলদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয়। কেন আনা হয় তখনও কিছু জানত না সে। পরে ঈদের 2 দিন পরে বুরাক নামের লোকটি জোরপূর্বক বিয়ে করে তাকে। বৈধ স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতি রাতে তাকে ছুলে শরীর ঘিন ঘিন করে তার। কতদিন পা ধরে মাপ চাইলেও ছাড় দেয় না তাকে। এভাবে টানা কয়েক রাত রাত্রিযাপন করার পর এখন আর বাধা দেয় না, তবে খুব করে টের পায় তার জীবন থেকে সুখ পাখি বিদায় নিয়েছে। ভেতর ভেতর সে নিজেও মারা গেছে। হয়তো আর কখনো শীতলের ফুফাতো ভাই রুবাই তেলে ঘন ঘন যেতে পারবে না। লাজুক হেসে উকিঝুঁকি মেরে তাকে দেখা হবে না। কিছু বলতে গেলে কথা তুতলে যাবে না। কখনো বলা হবে না ওই মানুষটাকে ভীষণ ভালো লাগে তার। এত ভালো লাগে দিনরাত ভুল তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাকে দেখে আরও অনেক বছর বাঁচতে ইচ্ছে করতো। মেরিনার পোশাকে শীতলের ফোনে সেদিন প্রথমবার ছবি দেখেছিল। সেদিনই প্রেমের পথে বিশ্রীভাবে পিছলে পড়েছিল। ফেক আইডি দিয়ে কতদিন কথা বলারও চেষ্টা করেছে। সারাদিন রাত তার আইডিতে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছবি, ফানি পোস্টগুলো দেখতো। মানুষটা আকাশ ভালোবাসে বোধ হয়, খালি আকাশের ছবি পোস্ট করে। এবং তার বিশেষ গুণ, সে ভীষণ ফানি, হাসাতে জানে। মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না, যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে। তার এই গুণটি তাকে আরও বেশি প্রভাবিত করেছিল। তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা সাহস করে জানানো হয়নি। ইচ্ছে ছিল এবারের ঈদেই যেভাবে হোক মনের কথা জানাবে। তাছাড়া মানুষটা ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না। চাতক পাখির মতো দিন গুনতে হয়, খুব করে ছটপট করতে করতে দিন কাটাতে হয়। এসব ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর থেকে এই বন্দি জীবন। কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনও জানে না সে। তবে বুরাক নামের লোকটি প্রথম দিন যখন তাকে ছুঁয়েছে সেদিনই সে মারা গেছে। শ্বাস নিলেও কি বেঁচে থাকা হয়? হয় না। জীবন্ত লাশরা নিঃশ্বাস নেয়, তবে ভেতরে ভেতরে মৃত লাশের মতো শেষ হয়ে যায়। সেই নিয়মে সেও মারা গেছে। মারা গেছে তার মন। মারা গেছে খুব যত্নে মন কুঠুরিতে পালন করা প্রেম পায়রা। মারা গেছে তার স্বপ্ন, শখ, ভালোবাসা। আর আশা নেই মানুষটাকে পাওয়ার। আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ। কিভাবেই বা থাকবে সে এখন অন্যের বউ, সতীত্বহারা এক মেয়ে। তার মতো মেয়ের কি সাজে ওরকম সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো? শীতল সদ্য শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই শুদ্ধ ফ্রেশ হয়ে বের হলো। মাথা মুছতে মুছতে তাকালো এলোমেলোভাবে শাড়ি পরা শীতলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু। তবে শাড়িটা কুচি করে নয়, আটপৌরে স্টাইলে পরা। ফর্সা শরীরে চেরি কালার শাড়িটা যেন ফুটে উঠেছে। দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ। শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে মুছছে ভেজা চুল। গলা, কাঁধ, গাল, ঠোঁটে ভালোবাসার চিহ্ন। গতরাত থেকে একরাশ লজ্জায় কুঁকড়ে আছে সে। না কথা বলছে, আর না পেরেছে শুদ্ধের দিকে চোখ তুলে একটু তাকাতে। আর শুদ্ধ এই মানুষটাকে ভাবতো রসকসহীন মানব, রোমান্টিকতার বোঝে না। তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। গতরাতে টের পেয়েছে তা। বলতে নয়, বরং মান্যবাধ্য। বিশুদ্ধ পুরুষ, চরম লেভেলের অসভ্য। এদিকে শুদ্ধ আনমনা শীতলের মনোভাব বুঝে ঠোঁট কামড়ে শুধু হাসল। হাতের তোয়ালে মেলে দিয়ে গলা খাকারি দিয়ে থমথমে সুরে বলল, বললি না তো? শীতল না তাকিয়ে ছোট্ট জিজ্ঞাসা করল, কি? আমার বউ থাকবে তো এবার? না মানে, এন্টিনা সচল কি না? শীতল চোখ মুখ কুঁচকে লজ্জায় নতজানু হয়ে অন্যদিকে তাকালো। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, গাল দুটো লাজে রাঙা হয়ে উঠেছে। এসব নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লজ্জায় ফেলছে তাকে। মানে হয় এসবের? সে খুব করে টের পাচ্ছে। এখনও মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে।
এদিকে সত্যি সত্যি শুদ্ধ মিটিমিটি হাসতে হাসতে শার্ট পরল, তারপর চাবি নিয়ে ড্রয়ার খুলল। খুটখাট শব্দে কিছু কাজ করে দাঁড়ালো একদম শীতলের পেছনে শরীর ঘেঁষে। শীতল তখনও সেভাবে দাঁড়িয়ে। শুদ্ধকে দেখে শীতল একদম স্থির, সরতে গেলে শুদ্ধ শীতলের ভেজা চুল পিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি রাখল শীতলের মসৃণ কাঁধে। মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে, শীতলের চোখে চোখ রেখে। শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর শীতলের গলায় মোটা চওড়া লেটেস্ট মডেলের স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বলল, চাঁদের গায়ের দাগ মোছার ক্ষমতা আমার নেই, তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ের দাগ আমি স্বর্ণ দিয়ে ঢেকে দিলাম। এ কথা বলে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কোমরবন্ধনী পরাতে পরাতে ফিসফিস করে বলল, সামান্য একটু দুর্বলতা। শীতল ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। একটা নেকলেসেই গলা ঢেকে গেছে শুদ্ধের দেওয়া আদরের চিহ্ন। এতটাও আশা করেনি সে। এত সুন্দর একটা মুহূর্তে কেন জানি ভীষণ কান্না পেল ওর। ছলছল চোখে তাকালে গড়গড় করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বাক্সের দিকে ইশারায় স্বর্ণের কানের দুল, কপালের টিকলি, হাতের চুড়ি, রিং সব দেখালো। শীতল একবার তাকিয়ে পুনরায় তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ হাত বাড়িয়ে কপালের টিকলি হাতে নিয়ে শীতলের ভেজা চুলের মাঝসিথিতে পরিয়ে দিয়ে বলল, শুনেছি বিশেষ রাতে নাকি ঘরের শত্রুকে বিশেষ কিছু উপহার দিতে হয়। আমি তো উপহার দেওয়ার আগেই শত্রুর গায়ে দাগ লেপটে দিয়েছি, তাই সকালবেলা আপনার জন্য এই সামান্য উপহার চৌধুরী কন্যা। এটা সামান্য? তা নয় কি? শীতল মুচকি হাসল, তারপর বলল, আমারও আপনাকে কিছু দেওয়া উচিত, তবে কি দেব বুঝতে পারছি না। সত্যি দিবি? হুম। দিলে টাকায় কেনা জিনিস দিস না, বরং মহামূল্যবান কিছু দে। কি সেটা? কি চান আপনি? কোথায় পাবো সেটা? কিভাবে দেব বলুন? শুধু কথা দে, আমি বেঁচে থাকাকালীন অন্য কারো স্পর্শ তোর শরীরে লাগতে দিবি না। প্রয়োজনে খুন করে হলেও নিজেকে বাঁচাবি, বাকিটা আমি সামলে নেব। কথা দিলাম তাই হবে। এ কথা শুনে শুদ্ধ একবার দেওয়াল ঘড়ির সময় দেখে শীতলের দিকে তাকিয়ে বলল, নিচে যাবি? এক্ষুনি ডাকতে আসবে কেউ না কেউ। না যাই প্লিজ। আমি খাবার নিয়ে আসছি, তুই এই রুমেই থাক। এ কথা বলে শুদ্ধ দরজার দিকে এগিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে গেল, তারপর ঘাড় ঘুরিয়ে বলল, একটা কথা বলতে ভুলে গেছি। জরুরি কথা ভেবে শীতল শুনতে মনোযোগী হলো। কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করল, কি কথা? শুদ্ধ এবার ঠোঁটে ফিসেল হাসি এঁটে বলল, গতরাতে ল্যাবের লাইট অন ছিল। শীতল এবার আরেক দফা লজ্জা পেলেও গুটিয়ে গেল না, বরং হাতের কাছে থাকা কুশন ছুঁড়ে মারতেই শুদ্ধ সেটা ক্যাচ ধরে বেডে ছুঁড়ে মারল। তারপর এখানেই থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, দেখলে তো এবার আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতেও জানে। ঘড়িতে তখন সকাল 8টা। এ সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একে নাস্তার টেবিলে হাজির হয়। রোজকার মতো আজও হাজির হয়েছে। যে যার মতো চেয়ার দখল করে বসেছে। সীতারা, শিমিন, সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তা পানি বেড়ে দিচ্ছে। খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তা বলছে। শীতলকে না দেখে সারাফাত চৌধুরী বললেন, সবাইকে দেখছি শীতল মা কোথায়, খাবে না? শীতল নেই, সীতারা সবার আগে খেয়াল করলেও ইচ্ছে করে কিছু বলেনি। তবে কথা যখন উঠলই তখন কিছু একটা বলতে হবে, তাই বললেন, খেয়ে আবার ঘুমিয়েছে। ঘুমিয়েছে? শরীর খারাপ করছে নাকি? এবার স্বর্ণ আর চোখে সুদের দিকে একবার তাকিয়ে বলল, সারা রাত আমার রুমেই ছিল, সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে। উঠলে মনে করে খাইয়ে দিস মা। হুম। এ কথার ইতি ঘটলেও সায়নের মনে খটকা লাগলো। সে ভ্রুজোড়া কুঁচকে অনেকক্ষণ ধরেই শুদ্ধের দিকে তাকিয়ে আছে। কেন জানি শুদ্ধকে আজ অন্যরকম লাগছে। শাওয়ার নিয়েছে, ফেসটা একটু বেশি গ্লো করছে। এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেনি, সে নাকি আরও ঘুমাবে। সায়ন পরোটা চিবাতে চিবাতে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কাহিনী গড়বড় লাগছে। সায়ন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় আগ্রহী হলো। তবে বড়রা থাকায় কেউ কিছু বলল না। এরপর নাস্তা সেরে শুদ্ধ আরেকটা প্লেটে নাস্তা সাজিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন শুদ্ধর পথ আটকে দাঁড়ালো। তীক্ষ্ণ নজরে শুদ্ধর আপাদমস্তক দেখতে গিয়ে দৃষ্টি বিঁধল কানের নিচে কেমন কালচে হয়ে আছে দেখে আঁতকে উঠল। ঝড়ের গতিতে শুদ্ধের খুব কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল, এ কি, তুই ভাজা মাছ উল্টে খেয়ে ফেলেছিস? সিরাত তখন এঁটো প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন। তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনে বললেন,
মাছই তো রান্না করিনি, খাবে কি করে? তুই খাবি মাছ? কোন মাছ খাবি বাপ? ওনার কথা সায়ন এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাই আমাকে আবার পিছিয়ে দিয়েছে মেজো মা। পিছিয়ে দিয়েছে? কিভাবে? শুদ্ধ তো নিচে নেমে কারোর সাথে কথাও বলেনি, চুপচাপ ভদ্র হয়ে নাস্তা সেরে রুমে যাচ্ছে। মাছ খাওয়ার পর সব বিড়ালই ভদ্র হয়ে যায় মেজমা। ও তুমি বুঝবে না এসব বড়দের ব্যাপার স্যাপার। বিড়ালের পেট ভরা থাকে তাই বোধ হয়। সমস্যা নেই, তুই বল কি মাছ খাবি? ফ্রিজে থাকলে তো হলোই, না হলে তোর চাচ্চুকে বাজারে পাঠাবো। সায়ন অসহায় চাউনিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখন সে কি করে বোঝাবে এই মাছ সেই মাছ না? ওনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না। তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে। ঠোঁট মিটিমিটি হাসি, চোখ জোড়া যেন চিৎকার করে বলছে, হে রো হে রো। ছোট ভাইয়ের থেকে পাওয়া খোঁচা সহ্য হলো না সায়নের। সে সারাফত চৌধুরীর উদ্দেশ্যে প্রায় চেঁচিয়েই বলে উঠল, বাবা, আমার কি বিয়ে হবে না? সারাফত চৌধুরী নাস্তা সেরে অফিসে যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন। সায়নের বলা কথা উনি ঠিকঠাকভাবে শুনতে পাননি। যেটা শুনছেন ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলেন, কিছু বললে? বিল? ওই পানির বিল দেওয়ার কি হয়ে গেছে? গত পরশু তোমার চার্চু দিয়ে এসেছে। ও। এ কথা বলে সায়ন যাওয়ার জন্য পা বাড়াবে তখন সারাফত চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন, এত বয়স এখনো হয়নি যে কানে কম শুনবো। শুদ্ধ ফিরে এলেই বিয়ের আয়োজন শুরু হবে, এত উতলা হওয়ার কিছু নেই। এ কথা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকালো। সে ঠিক বুঝে উঠতে পারল না হাসবে নাকি কাঁদবে, নাকি লজ্জা টজ্জা কিছু পাবে। এসব ভাবতে ভাবতেই নজর গেল স্বর্ণের দিকে। তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল শাকচুন্নিটা। তাকে হাসতে দেখে রাগ হলো সায়নের। সে রাগী দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে না? খুব হাসা হচ্ছে। আমার সময়ও ঘনিয়ে আসছে। আধমরা যদি না করেছি তো তুই সায়নের ডার্লিং না, পুরো বউ হবি বউ। টানা 1 মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকের উবাব খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভেতর এত জ্বলছে যে জ্বালাপোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল করল। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসতে আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে চেহারা দেখে মানুষ ভয়ে দুপা পিছিয়ে যাবে সেই চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না, সেই ছেলের কি এই প্রাপ্য? এই তার ভালোবাসার নমুনা?